বাজেট হলে হবে আর একটা বাজেটে নির্দেশিত হয় নাগরিকের বিশেষ কল্যাণের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বরাদ্দের বিষয় সমূহ, যেটা এবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম। এবং আমি আশা করি যে আগামী বছর আরো সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন এবং বোঝা যায় মর্নিং শোজ দ্য ডে। এবার কিন্তু বোঝা গেছে টিপ অফ দ্য আইসবার্গ। এবার যেভাবে পরিশ্রম করেছেন, এর আগের বছরও উনি করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে। এবারের বাজেটের কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি পড়লাম এবং বুঝলাম, সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হয়েছে রিসোর্স এলোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন, ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত। তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটের সম্পূর্ণতা আসে না। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি, আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি ব্যাংক্রাফটি হয়েছি ওই শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা কিছু বলছিলেন না? ভুল বলছি না তো? না, আপনি যখন অনেক সময় দেখান তো। যাই হোক, তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসডিপি, সেটার যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনের দিকে কিন্তু এগোতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এবারের বাজেটে আমরা দেখলাম। সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, সেটা আমরা দেখতে পেয়েছি। রেভিনিউ প্ল্যানিং, রাজস্ব পরিকল্পনা, এখানে আগের থেকে বুঝতে হবে আমার কোথার থেকে আমার ট্যাক্স আসতে পারে, নন ট্যাক্সেও কোথার থেকে আমাদের ট্যাক্স মানে আয় আসতে পারে এবং তার কৌশল যে নির্ধারণ সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানিংয়ে সেটা বোঝা যায়। এবারের বাজেটে সেটাও আমরা দেখতে পেয়েছি। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, বাজেট পেশ হবে, সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করছি, সব মানুষ যেন জানে, এর মধ্যে লুকোনোর কোনো বিষয় নেই। সেই 6টা যে বিষয় আমি বললাম এবারের বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। এবারে 2025-26 অর্থ বছরে যেটা বারবার আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না। এবারেও কিন্তু সেই করের কোনো স্থানে নেই, করের কোনো বোঝাই নেই। পরিমেশবাবু গতকালকে উনিও বলেছেন, এত সুন্দর বক্তব্য উনি বাজেটের উপর দিয়েছেন। আই মাস্ট গিভ ইউ থ্যাঙ্কস, খুবই ভালো বক্তব্য রেখেছেন। 2018 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে 2018 সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব, করের বাইরেও তো নন ট্যাক্স আছে, সেটার সব মিলিয়ে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 236% বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেটে। আমরা 2024-25 অর্থ বছরে যদি সার্বিক উন্নয়ন খাতে আমরা দেখি, সেখানে 14,771.88 কোটি টাকা সেটা ছিল 2024-25। এই
বছর কত বাড়লো? 14,000 থেকে 18,000, 12.91 কোটি টাকা। তাহলে আমাদের বৃদ্ধির হার কত? 22%। আমরা আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটিপি, এই আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটিপি একটা বিরাট একটা সূচক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধীরে ধীরে যে ডিফারেন্সটা অনেকটা এবারের মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছে। আমরা দেখেছি 2020-21 সালে যে গ্যাপ সেটা ছিল 38.98%, 2023-24 সেটা গিয়ে দাঁড়িয়েছে 26.48%, অনেকটা নামিয়ে দিয়েছে। এরপরে তো আস্তে আস্তে করে অনেকটা কমবে আমি নিশ্চিত। এবং এতে করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এতে করে ওনার বিচক্ষণতা পরিচয় কিন্তু উনি দিচ্ছেন এবং ওনার পুরো টিম। আমরা 2017-18 অর্থ বছরে তুলনা যদি করি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কত ছিল? 43,715 কোটি টাকা। এখন 2024 অর্থ বছরে, যেটাকে অ্যাডভান্স এস্টিমেট বলে, 91,224 কোটি টাকা হয়েছে এবারে। এবং আমি এই হাউসকে জানাতে চাই, আমরাও বলি অনেক জায়গায়, হয়তো অনেকে জানেন যে নর্থ ইস্টের মধ্যে জিএসডিপি স্টেট হিসাবে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয়, আসামের পরে। ভাবা যায় কিন্তু ছোট্ট প্রদেশ, তারপর আমরা নর্থ ইস্ট রিজনের মধ্যে এখন সেকেন্ড পজিশনে আছে। জিএসটি সংগ্রহ জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ত্রিপুরার যে বার্ষিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় এই বছর ফেব্রুয়ারি 2025-এ সর্বোচ্চ 9.1% বৃদ্ধি পেয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা টপ মোস্ট পারফর্মার এখানে। যদি রাজ্যের মাথা পিছু গড় আয় আমরা যদি তুলনা করি, 2017-18 সালে 1,444,000 টাকা ছিল, 2023 সালে সেটা বৃদ্ধি পেয়ে 1,77,723 টাকা হয়েছে। কাজে সিকিমের পরে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক রাজ্য, যেখানে মাথা পিছু গড় আয় আমাদের এখন সিকিমের পরেই নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। আমরা সব দিকে, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব দিকে এত ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দিন কাজ করেন, সারা রাত্র পরিশ্রম করেন। ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না। আমরা আগে দেখেছি সরকারের, ওরা আয়েশ করার সরকার আমরা দেখতাম, ইউপিএ সরকার আমরা দেখতাম আয়েশ করার সরকার। নরেন্দ্র মোদীজি আয়েশ করেন না, এবং ওনার কারণে আমাদেরও এখানে কারোর আয়েশ করার কোনো স্থান নেই এখানে। যেই কারণে আমাদের সাস্টেনেবল ত্রিপুরা যে আমরা যে অনেক স্পিডে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাতে করে এসডিজিজ অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরা টপ ফার্মার রাজ্য থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হয়েছে এখন ত্রিপুরা। আমরা অর্থনীতির চাকা সতেজ করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটাকে আমরা আরো অনেক বেশি জোর দিয়েছি। কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি আমরা জোর না দিই, বাইরের থেকে ইনভেস্টার আসবে না, স্থায়ী সম্পদও সৃষ্টি হবে না, তার উপর আমরা জোর দিয়েছি। এতে করে 2025-26 অর্থবর্ষে বাজেটে এই এক্সপেন্ডিচার ব্যয় 7,903 কোটি টাকা আমরা অনুমান করছি, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি হচ্ছে। 2017-18 অর্থ বছরে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 1,915 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের সম্ভাবনা কত? কোথায় 1,915 কোটি টাকা, আর এবার আমরা চিন্তা করছি যে প্রায় 4,514 কোটি টাকা হবে। সেটাকে বলে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 16 ফিনান্স কমিশন কিছুদিন আগে এখানে এসেছিল, গত 30শে জানুয়ারি, এবং 2025 এই
30শে জানুয়ারি 2025-এ উনি যখন আসলেন ওনারা, এবং আমরা সবাই জানি যে 16th ফিনান্স কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। ওনারা কি বলেছেন, তার রিপোর্টে কি বলেছেন, যে ত্রিপুরা আর্থিক যে ডিসিপ্লিন সুশৃঙ্খলতার দিক দিয়ে উন্নত থেকে উন্নততর। শুধু এটা আমার কথা নয়, এখানে যে ফিনান্স সেক্রেটারি এখানে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন, উনি বলেছেন, আমি বলছি প্লিজ কন্টিনিউ, যে ফিনান্স সেক্রেটারি বলছেন, উই হ্যাড সাম কোয়ারিজ and we received their responses. The CM had made concluding remarks. Based on the presentation and discussions, we find that the state's financial condition is sound. Debt is on the decline and committed expenditure is also reducing. These indicate sound financial management. শুধু ইন্ডিয়ান এক্সপ্রেসই শুধু বলেনি, এখানে প্রতিবাদী কলম, নর্থ ইস্ট কালার, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা দর্পণেও সেটা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা আগ্রহ পাইনি। আপনিও বিরোধী দল ছিলেন, আমরাও ছিলাম, রতনবাবু ছিল, যারা মানিক বাবু বক্তব্য রাখতেন, দিদেন চিফ মিনিস্টার, আমাদেরকে অ্যালাউ করেনি। প্লিজ ডিস্টার্ব করবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা গত বছর বলেছিলাম, না ভুল থাকলে প্রমাণিত করবেন। আমরা গত বছর বলেছিলাম আমাদের বাজেট ছিল 27,804 কোটি টাকা, কিন্তু রিভাইজ এস্টিমেটের পর সেই সংখ্যা দাঁড়ায় কত আমরা সবাই জানি, অলরেডি আমার পূর্ব বক্তারা বলেছেন, 30,296 কোটি। এটা বুঝতে হবে এর অর্থটা কি। যেখানে আমরা বিইতে বলেছি 27,804, সেটা আরিতে গিয়ে কত দাঁড়ালো, 30,296। এর অর্থটা কি দাঁড়ায়? এখানে মাননীয় বিধায়ক গোপাল বাবু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। এখানে দেখবেন স্টেটমেন্ট 1-এ, এখানে 2 এবং রোমান 2-তে স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্টে এখানে দেখেন, যদি আপনি লেখা আছে, কি লেখা আছে, 850 কোটি টাকা। এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে 2,516 কোটি। এবং 1-এর 3 নম্বরে স্টেট শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্সেস এন্ড ডিউটিস, এখানে কত আছে, 8,636 কোটি টাকা, যা দাঁড়িয়েছে 10,248 কোটি। এর অর্থ কি হচ্ছে, যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন আমাদের, সেটা প্রপারলি আমরা করছি বলেই সময় মতো টাকা আমরা খরচা করছি, এবং তার প্রবণতা আছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত টাকা কিন্তু আমাদের বরাদ্দ করার ফলেই কিন্তু এই অঙ্কটা বেড়েছে। এখানে রেভিনিউ রিসিভ 1-এ বাজেট এস্টিমেট 2024-25 আপনি দেখতে পারবেন, আর 2002-এর যে ক্যাপিটাল রিসিভ সেখানে আপনি দেখতে পারবেন। সেটা আমরা আমাদের রাজ্যকে ঋণের বুঝায় আমরা আবদ্ধ রাখতে চাই না। এই বছর আমাদের একটা সেন্ট্রাল মন্ত্রণালয় থেকে একটা ডিরেকশন আছে যে 3% মধ্যে আমাদের জিএসডিপির যে 3%, তার মধ্যেই আমাদের ঋণ নিতে হবে। সেটা কিন্তু আমাদের সেই সীমার মধ্যেই আমরা ঋণ রেখেছি। 2025-26 সালের জন্য আমরা বাজার ঋণ হিসাবে মাত্র 1,225 কোটি টাকার বিধান আমরা রেখেছি। রাজ্য সরকার এক্সটার্নাল এইডেড প্রকল্পের আওতায় সর্বাধিক যেসব প্রকল্প আমরা নিয়েছি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে আমাদের কাছে 10টা প্রকল্প চলমান। একটা হচ্ছে আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ত্রিপুরা পাওয়ার জেনারেশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, আগরতলা সিটি আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট, সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা। তার যে মেইন উদ্দেশ্য, এইমস টু ইমপ্রুভ ফরেস্ট কোয়ালিটি ইন এ টার্গেটেড ক্যাচমেন্ট থ্রু সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, soil and moist use conservation and livelihood development. Climate change adaptation in the Himalayan component to Tripura. Tripura Rural Economic Growth and Service Delivery Project
ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট, এনহান্সিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেক্ট, এলিমেন্ট ত্রিপুরা, আমাদের মাননীয় মন্ত্রী এটা জানেন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ডেভেলপমেন্ট। এই যে 10টা আমরা যে প্রজেক্ট এখন আছে, তার জন্য আমরা এক্সটার্নাল রেট থেকে আমরা ঋণ নিয়েছি। জনজাতিদের বিষয়ে অনেক কথা হয়েছে, এর আগেও আমাদের জনজাতি বিধায়ক বিধায়িকারা কথা বলেছেন। আমরা জনজাতিদের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন, যেভাবে এতদিন ধরে জনজাতিদের উনি কাজ করে যাচ্ছেন, ওনাদের যেভাবে সম্মান দিচ্ছেন, এর আগে কিন্তু কেউ এত সম্মান দেয়নি। আমরাও 2018 পর থেকে ত্রিপুরার যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসলো, সেইভাবে কিন্তু আমরা জনজাতিদের জন্য আমরা খুবই আন্তরিক এবং সংবেদনশীল। সেখানে অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক বিষয়ে হোক, প্রশাসনিক হোক এবং সংশ্লিষ্ট যে কোনো বিষয় হোক, সব বিষয়ে আমরা সেগুলো পদক্ষেপ নিয়েছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা চলতে থাকবে। এই বাজেটে আমরা আলাদাভাবে যদি দেখি, এটা কিন্তু যতগুলো এখানে বাজেটে প্রতি পাতায়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন, জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক যে কর্মসূচি, কোনো না কোনোভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় দেখবেন জনজাতিদের সাথে কিন্তু সেটা সম্পর্কযুক্ত। আমরা এইবার জনজাতি অংশের জনগণের উন্নয়নের জন্য যা আলাদাভাবে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি আমরা রেখেছি। উদাহরণস্বরূপ বলা যায়, 2024-25 সালে রিভাইজ এস্টিমেট অনুসারে রাজ্যের মোট বরাদ্দ দাঁড়িয়েছে 30,296 কোটি টাকা, যার মধ্যে এটা বুঝার বিষয় আছে, যার মধ্যে বেতন ভাতা, পেনশন, ঋণের সুদ ইত্যাদি বাদ দিলে শুধুমাত্র উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? 17,014 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য 6,645 কোটি টাকা খরচ করা হয়েছে। যদি আমরা এটা শতাংশের হিসাবে আমরা দেখি, 39.06%। এটা আরো বাড়তেও পারে, যখন এই জিট থেকে চূড়ান্ত হিসাব আসবে তখন কিন্তু আরো বাড়বে। 30,296 কোটি টাকা আমাদের রিভাইজ এস্টিমেট এবার যেটা হলো, সেই জায়গার মধ্যে আমরা 17,014 কোটি টাকার মধ্যে আমরা জনজাতি এলাকায়, যেটা আমাদের পেনশন এবং স্যালারি ইত্যাদি দিয়ে, ঋণের যে সুদ সেটা দিয়ে, তার মধ্যে 6,645 কোটি টাকা আমরা খরচ করেছি। এবং সেটা কিন্তু আগে আমরা কোনোদিন দেখিনি, এইভাবে জনজাতিদের উন্নয়নে কাজ করেছে। সেইভাবে 2025-26 সালে 7,149 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, গত বছর থেকে আরো বেড়েছে। সেখানে যদি আমরা দেখি, আমরা 40%-ও বেশি আমরা জনজাতিদের জন্য আমরা রেখেছি। বাজেটের শুধু না, তাছাড়াও জনজাতি এলাকার উন্নয়নে আরো অনেক বেশি খরচ করা হচ্ছে, যেমন রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যা নাবার্ড থেকে পাওয়া যায়। এবং এর আগে আমরা বছরের পর বছর অনেক ইনফ্রাস্ট্রাকচার আমরা কিন্তু ডেভেলপ করেছি। আমরা এক্সটার্নালি এডেড প্রজেক্ট, যেগুলো আমরা নিয়েছি, তার বেশিরভাগই দেখা যায় জনজাতি এলাকার মধ্যেই। সেগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার বা আদার্স যেসব উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, সব আমরা এক্সটার্নাল এডেড প্রজেক্ট জনজাতি এলাকায় আমরা খরচ করছি। রাজ্যে অনেক জাতীয় সড়ক নির্মিত হচ্ছে, আমরা জানি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 4টা অন প্রিন্সিপাল উনি ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে কিন্তু এই যে রাস্তাগুলো গেছে, সেই জায়গাগুলোর মধ্যে কি হয়েছে, যখনই কোনো জমি অধিগ্রহণের বিষয় দাঁড়ায়, তাহলে এই যে টাকা আসে, এবং সেটা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু জনজাতিদেরকে দিতে হয়েছে, তাতে করে তাদের কিন্তু আর্থসামাজিকও উন্নয়ন সেখানে হয়েছে। এইসব প্রকল্প ছাড়াও জনজাতি ভাই বোনদের বিভিন্ন দপ্তর থেকে, এখানে এমন কোনো দপ্তর নেই যেখানে জনজাতিদের কথা চিন্তা ভাবনা করা হয় না। আমরা দেখেছি এর আগে কংগ্রেসের সময়ে আমরা দেখতাম, ইউপিএ সরকারের সময় দেখতাম, নর্থ ইস্টকে কোনো সময় ওরা সেইভাবে মান্যতা দেয়নি। ওনারা তো বিশ্বাস করে কিভাবে এখানে টেররিজম থাকবে। আর
টেররিজমের মাধ্যমে কিভাবে মানে দখল করবে সিংহাসন, সেই চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা দেখেছি যে গত 4ই সেপ্টেম্বর 2024-এ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে নয়াদিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, অল ত্রিপুরা টাইগার ফোর্স প্রতিনিধিদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। আমি নিজেও ছিলাম সেখানে। তাতে করে আমাদের ত্রিপুরা এখন বলা যেতে পারে যে টেররিস্ট ফ্রি ত্রিপুরা, সেটা বলা যেতে পারে। আগে আমরা দেখতাম এখান থেকে আপনি ধর্মনগর থেকে, নিজেও আপনি ধর্মনগরে মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখান থেকে আসতে কত সমস্যা হতো, 12 ঘন্টা 13 ঘন্টা আসতে পারবেন কি আসতে পারবেন না, সেইগুলো ছিল না। এবং এদের মদতদাতা আমরা কিন্তু জানি কারা, এই টেররিস্টদের মদতদাতা কারা এখনো আমাদের ত্রিপুরার মধ্যে আছে। 3টা ডিগ্রি কলেজের হোস্টেল আমরা জনজাতিদের জন্য করেছি, একটা মহিলা কলেজে, এটা ফটিকরাই আম্বেদকর কলেজে, গন্ডাছড়াতে একটা করেছি আমরা। 2018 সালের পূর্বে রাজ্যে মাত্র 4টা একলব্য স্কুল ছিল, মানে একলব্য মডেল রেসিডেন্ট। সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে 21টার মতো আমাদের স্যাংশন দিয়েছে, 21টা, কোথায় 4 আর কোথায় 21, সেই জায়গার মধ্যে অলরেডি কিছুদিন আগে 9ই মার্চ 2024-এ করবুক ও রূপাইছড়িতে 2টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি করে গেছেন। মুখ্যমন্ত্রীর আবাস মিশন প্রকল্প যদি আমরা কথা বলি, সেখানে 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69,000 হেক্টর করা হয়েছে। আমার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন গতকাল বলছিলেন যে কি হচ্ছে এইসব স্কিল ডেভেলপমেন্ট করে, কি হচ্ছে। কিন্তু উনার জবাবে আমি উনার উত্তর দিতে চাইছি যে জনজাতি যারা আছে অন্যদের সম্পর্কে তো বলবোই, অ্যামাউন্টও আমি বলে দেব যে কতজন বেকার যুবতীদের তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তর থেকে যেভাবে ওনাদের দক্ষতা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে বাইরেও, ত্রিপুরাতে তো আছে অনেক জায়গায়, কিন্তু ওদের সেই কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য ভারত সরকার অলরেডি 100 করোড় একটি বিশেষ প্যাকেজ এখানে দিয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 80 কোটি টাকা পাওয়া গেছে। এতে করে উদ্যান চর্চা, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা এবং প্রায় মার্কেট, অতিরিক্ত ক্লাসরুম, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, হোস্টেল ইত্যাদি স্থাপনের জন্য খরচ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় অধীনে 375টি জনজাতি অধ্যুষিত গ্রামের উন্নয়নের জন্য প্রতিটি গ্রামে 20,35,000 টাকা করে প্রদান করা হবে। জনজাতি